5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের চেষ্টায় দেশে চলছে নানা সংস্কার কাজ। তবে তাঁদের নাম অথবা স্বাক্ষর জাল করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছেন অনেক সরকারি দাপ্তরিক কর্মকর্তারা। সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল সহ সামনে এসেছে এক প্রতারণামূলক কর্মকাণ্ড। কি সেই প্রতারণা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে সফল হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অচেনা অনেকেই আবার নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত। নাহিদ ইসলাম আর তার এই জনপ্রিয়তাকে ব্যবহার করে নাহিদের চেনা অচেনা অনেকেই আবার নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত। সম্প্রতি নাহিদ ইসলামের স্বাক্ষর করা সুপারিশপত্র ব্যবহার করে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইডিআরএ এর কাছে আবেদন করেন কামরুল হাসান খন্দকার নামে এক ব্যাংক কর্মকর্তা। জানা গেছে, কামরুল হাসান খন্দকার এই মুহূর্তে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। তার প্রথম দফার আবেদনটি নামঞ্জুর করেছিলেন আইডিআরএ। এরপর দ্বিতীয় দফায় গত 24 ডিসেম্বর উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সুপারিশ সহ আবার আবেদন করেন তিনি। তবে উপদেষ্টার স্বাক্ষর করা সুপারিশপত্রটি জাল বলে প্রমাণিত হয়েছে। নাহিদের নাম ব্যবহার করে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড সামনে আসা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কোয়ালিটি সম্পূর্ণ। আমরা খুলনা থেকে আসছি। আজকে আমরা খুলনা থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি, যেহেতু কালকে একটা সময় গতকালকে একটা সময় জুতা নিক্ষেপ কর্মসূচি ছিল, যেখানে আমরা আসলে অ্যাটেন্ড করতে পারিনি। এজন্য আজকে যেহেতু আমরা যাচ্ছি, আমাদের এই যে যত ছাত্র জনতা আছে সবাই সেই ক্ষোভটা এখানে প্রকাশ করছে, জুতা মারছে, যেহেতু কালকে আমরা জয়েন করতে পারিনি এখানে। তো আজকে আমরা তাকে জুতা মারছি। হ্যাঁ, আমরা আজকে এখানে আসার আগে এই হাসিনা, এই দোসর, এই খুনির দোসররা যারা আছে তারা আমাদের খুলনার যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা আসতেছিল ঢাকার দিকে, তাদের উপরে অতর্কিত হামলা চালাইছে, অস্ত্র সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাইছে। এখন সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এই দোসরের গায়ে জুতা মেরে আবার প্রতিবাদ করে গেলাম, এবং এর যারা দোসররা রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই যে আমাদের ছাত্রদের রক্ত ঝরাইছে, এই রক্তের প্রতিশোধ আমরা। আবারও উত্তাল দাঙ্গা বিক্ষুব্ধ ভারতের মণিপুর। গেল 2 দিনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর 4টি বাংকার ধ্বংস এবং আরও 3টি বাংকার দখল করেছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এইসব বাংকার থেকে নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাতো দুষ্কৃতিকারীরা। মণিপুর পুলিশ জানায়, শনিবার থেকে এসব অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশের সম্মিলিত বাহিনী। শুক্রবার থামনাপোকপি এবং সানসাবি গ্রামে বন্দুক হামলায় একজন পুলিশ এবং একজন নারী সহ 4 জন আহত হওয়ার পর এই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী এবং গ্রামের স্বেচ্ছাসেবকরা। নতুন বছরের আগে মণিপুরে তল্লাশি অভিযান চালিয়ে পার্বত্য ও উপত্যকা উভয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী, যার ফলে গেল সপ্তাহ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার হয়। এদিকে অবশেষে রাজ্যে চলমান জাতিগত সহিংসতার জন্য ক্ষমা চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা
বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওকে ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম। পরে সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও প্রতিবেদনগুলোতে দাবি করা হয় পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসে টহল দিচ্ছে। পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে। ভিডিওতে বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিঝুম মজুমদার দাবি করেন, ঢাকার রাস্তাতে এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াতের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তায় নেমে মহড়া দিচ্ছে। এটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে। একই ভিডিওর আরেকটি অংশে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে জঙ্গি সর্দার বলে দাবি করেন নিঝুম মজুমদার। তিনি জানান, সেনাপ্রধানের শেরপুরের গ্রামের বাড়িতে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন যে জেনারেল ওয়াকার ছাত্র জীবনে ক্যাডেট কলেজে পড়তেন। তিনি সে সময় শিবিরের সাথে ছিলেন। তবে এই ভিডিও সংবাদ সঠিক নয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে এক প্রতিবেদনে জানিয়েছে ভিডিওটি বাংলাদেশে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর টহলের কোনো দৃশ্য নয়, বরং ভিডিওতে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটির সদস্য। এই সদস্যরা গত 12 ডিসেম্বর রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ নেওয়ার সময় নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত ছিলেন। রিউমার স্ক্যানার জানায়, ঢাকায় পাকিস্তানি বাহিনীর টহল দেওয়ার দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার টিম ভিডিওতে থাকা একজন সশস্ত্র বাহিনীর সদস্যের পোশাকের পেছনে সিআরটি লেখা দেখতে পায়। পাশাপাশি আরেকজন সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকাও দেখতে পাওয়া যায়। আপনারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন কিনা, এবং আরেকটি বিষয় হচ্ছে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে অথবা মানুষ কেন আপনাদের কাছে আসবে? ওকে, এখানে 300 আসনে ভোট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো অবশ্যই চাইবো যে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা যাতে সবচাইতে তাদের পারফরমেন্স এবং তাদের পার্টিসিপেশন যাতে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে হয়, এটা একটা ইচ্ছা থাকবে এবং হচ্ছে তাদের প্রতি একটা আকাঙ্ক্ষা এবং তাদের প্রতি আহ্বানও থাকবে। নতুন রাজনৈতিক দলের যেই মূলনীতিগুলো থাকবে সেটা যাতে বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হয়। এবং কেন ভোট দিবে সেই জায়গাগুলো যদি আমি একটু বলি, যে অবশ্যই বাংলাদেশের তরুণদের এই বিষয়টি একটু যদি পরিষ্কার হয়ে যে আপনারা কি 300 আসনে প্রার্থী দিচ্ছেন? এটা অবশ্যই একটা তাদের পরিকল্পনার মধ্যে থাকা উচিত। যারাই রাজনৈতিক দলটা করবেন, যে রাজনৈতিক দল আপনাদের কাছ থেকে আসবে, আমাদের মধ্যে থেকেও আসতে পারে, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মিলিয়ে, এবং হচ্ছে এটা এখানে তারুণ্যের যেই কানেকশনের কথা আমরা বলছি সেটা তো সকল রাজনৈতিক পক্ষের মধ্যেই আছে, এবং তাদের মধ্যে যে ব্রিজিংটা থাকবে সেই ব্রিজিং এর মধ্যে একটা রাজনৈতিক দলের উন্মেষ হোক। এটা খুব, আমরা যদি মনে করি যে একটা নির্দিষ্ট ব্যানার বা দুইটা নির্দিষ্ট ব্যানার থেকেই এটাকে আসতে হবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অর্গানিক একটা কানেকশন বিল্ড আপের মধ্যে দিয়ে এটাকে প্রকাশ করা। অবশ্যই 300 আসনে প্রার্থী দেওয়ার একটা যোগ্যতা থাকা উচিত, এবং সেই কানেক্টিভিটি যাতে বিল্ড আপ হয়, যখনই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে সেই শক্তির ব্যাপারটা যাতে তাদের মধ্যে থাকে, তাদের ওই কনফিডেন্স যাতে থাকে, সেইটা অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। আর কেন ভোট দিবেন এই জায়গাটা যখন বলি, যে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কানেক্ট করার জন্য যেই নীতি নির্ধারণের জায়গাটা আসলে অ্যাড্রেস করা প্রয়োজন, সেটা আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো মিস করে যাচ্ছেন। আমরা চাইবো যে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এবং তাদের নীতি নির্ধারণের জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করবেন, কারণ সামনের দিনে রাজনীতি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকটি দলে তারুণ্যের নেতৃত্ব দেখতে চাই, কারণ আমরা মনে করি যে যেই মানুষগুলো রাস্তায় রক্তটা ঝরায়, যেই মানুষগুলো আসলে ওই আশা আকাঙ্ক্ষা এবং ওই সৃজনশীলতা নিয়ে মাঠে নামে, তাদেরকে অবশ্যই সেই একনলেজমেন্ট, সেই জায়গাটা দেওয়া উচিত, সেই গুরুত্বের জায়গাটা প্রত্যেকটা দলে দেওয়া উচিত। এবং নতুন যে রাজনৈতিক দল আসবে অবশ্যই সেখানে তারুণ্যের মাত্রাটাই বেশি যোগ হবে, এবং বাংলাদেশের তারুণ্যকে ধরে রাখার জন্য নানান ধরনের পলিসি, নানান ধরনের প্ল্যান থাকা উচিত। আমরা আসলে খুবই মর্মাহত যে একটা অভ্যুত্থানের পরও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদেরকে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা যায় এবং তাদেরকে কিভাবে সম্মানজনক জায়গায় রাখা যায় সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে দেখছি না। এবং বাংলাদেশে আপনাদের মনে আছে কিনা, অভ্যুত্থানের সময় হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেইন একটা আমরা হ্যাশট্যাগ দেখেছি। একটা হ্যাশট্যাগের নিচে 20-30 হাজার কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্ট ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডায়াসপোরা, আমাদের ছাত্ররা যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন, তারা সকলে দেশে আসতে চান। তারা শুধু চান একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ জীবন, এবং এই জীবনটা নিশ্চিত করার জন্য
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখানে ফোকাস করতে হবে, তাদেরকে ওই স্বপ্নটা দেখাতে হবে এবং এই জায়গায় বাংলাদেশের কাঠামো চেঞ্জের কথা বলতে হবে, যাতে করে এই মানুষগুলো যারা বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন এবং প্রবাসী যারা নিজেদের শ্রমটা দিচ্ছেন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য তাদের পরিকল্পনা প্রয়োজন। আমরা এগুলো দেখছি না। আমরা চাই যে সামনে যে নির্বাচন হবে ম্যানিফেস্টোতে তারা এগুলোকে ইনক্লুড করবেন, নতুন যে রাজনৈতিক দল আসবে তাদের প্রতি আহ্বান থাকবে তারা এই বিষয়গুলোকে অবশ্যই ফোকাসে আনবেন। সেই সাথে প্রবাসীদের যে ভোটাধিকার এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন কবে হোক এটি আপনারা চাচ্ছেন? আমরা মনে করি যে অবশ্যই এটা প্রথমত এখানে একটা যৌক্তিক সময় এখানে বেছে নিতে হবে এবং যৌক্তিকতা নির্ভর করবে বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান বিকল, এখানে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিকল। এখানে দুদকের রিফরমেশন ছাড়া, নির্বাচন কমিশনের রিফরমেশন ছাড়া আমরা নির্বাচনের কল্পনা এখন করতে পারছি না। কেন? কারণ এই কমিশনগুলোর উপরে বা এই সংস্থাগুলোর উপরে সঠিক রিপোর্ট এবং পর্যালোচনা এবং পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচনের সেই জায়গাগুলো নির্ভর করছে। আমরা এই সংস্থাগুলোর রিফরমেশন চাচ্ছি, রিফরমেশনের পরে অবশ্যই নির্বাচন দ্রুততম সময় হয়। হাকিম লড়ে তো হুকুম লড়ে না, হাকিম মারা গেলেও কিন্তু হুকুম যেটা দেবে, রায় হবে সেটা থাকবেই। এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি, তিনি তো একা কিছু করার সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গবন্ধু বিচারপতি ডাকা হলো, তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয়র যে বক্তব্য বাস্তবায়নের জন্য তারা যেন প্রধান বিচারপতির সঙ্গে না বসেন, আবুল হোসেন। এই পরবর্তীতে আপনারা জানেন হঠাৎ তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হক সাহেব ক্যান্সার বলছে, ওনার ক্যান্সার হয়েছে, উনি বিদেশে চিকিৎসা করতে যাবেন। এসকে সিনহাকে তার প্রধান বিচারপতির বাসায় অন্তরীণ করে রাখা হয়েছিল। ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা কর্মচারীরা একটা মুখোমুখি অবস্থান নিয়েছেন। যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে, আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ২৪-এর যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। এই ছাত্র জনতার আন্দোলন এবং 15.5 বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন
শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে, ইলিয়াস আলীর বিচার হবে না, চৌধুরী আলমের বিচার হবে না, 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না? এয়ারপোর্টে মানে এগুলো যে কাগজগুলো দিয়েছে অনর্থ, এগুলো কোনো কাগজই না, সবই ভুয়া। এটা হচ্ছে এদের হচ্ছে কন্ট্যাক্ট থাকে ওইখানে। ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি বের হতে পারবেন না, কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। ওরা 25, 30, 35, 40 যেভাবে পারে এভাবে নেয়। ওরা বলতে ঢাকা ইমিগ্রেশন, বোর্ডিং এরা। দুবাই আসার পরে টাকা দিতে হয়েছে, দুবাই থেকে নর্থ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, টাকা ছাড়া কোনো কথা নেই। বিশ্বের অন্যতম একটা অদ্ভুত নোম্যান্স ল্যান্ড, নিকোশিয়ার ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। নিকোশিয়া শহর যেটি সাইপ্রাসের রাজধানী। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাপে পড়েছেন যুক্তরাজ্যের ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য হন টিউলিপ। যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার আর্থিক সেবা খাতের দেখভাল করছেন টিউলিপ। তিনি ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্যেই ভয়ানক চাপে আছেন শেখ রেহানার মেয়ে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে, তা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে নাম এসেছে টিউলিপেরও। এর জেরে ব্রিটেনের লেবার সরকারের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানায় কনজারভেটিভরা। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মাঠের অলরাউন্ডার আমি আর দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 2013 সালে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন তিনি। বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। ডেইলি মেইল লিখেছে, ইউক্রেন যুদ্ধের পর ওই কোম্পানি এবং রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত 45টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস। আর ওই অফিস দেখভালের দায়িত্ব আছেন টিউলিপ। রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনার দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের হাতে। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে কিয়ার স্টারমারকে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে ডেইলি মেইল লিখেছে, অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা ঘটেছে 2009 থেকে 2023 সালের মধ্যে, যখন টিউলিপের খালা শেখ হাসিনা দোর্দণ্ড প্রতাপে প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছিলেন। অবশ্য কথিত দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদনকে উস্কানিমূলক দাবি করে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। এ ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে তারা। এবার ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হওয়ায় নতুন সংকটের মুখে ইউরোপ। সোভিয়েত যুগের পাইপলাইনটি বন্ধ হওয়ায় জ্বালানি সংকটের সংখ্যায় অঞ্চলটির একাধিক দেশ। যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে বিকল্প উৎস থাকায় তাদের তেমন বিপাকে পড়তে হবে না। তবে স্লোভাকিয়ায় অভিযোগ, প্রভাবশালীদের স্বার্থপর আচরণের কারণে বিপদে পড়ছে ইউরোপের ছোট দেশগুলো। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইনটি রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো লাইন। সোভিয়েত যুগের রুটটি দিয়ে 40 বছরের বেশি সময় ধরে অঞ্চলটির বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করছে রাশিয়া। সবশেষ 5 বছর মেয়াদী চুক্তিটি আর নবায়ন না হওয়ায় নতুন বছরের প্রথম দিনই বন্ধ করা হয় সরবরাহ লাইনটি।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকে জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। একসময় মহাদেশটিতে সবচেয়ে বেশি 35% গ্যাস সরবরাহ করত মস্কো, যা এখন নেমে দাঁড়িয়েছে 8%। ইউর দাবি, নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং কাতারের মতো বিকল্প থাকায় এই পাইপলাইন বন্ধের প্রভাব তাদের উপর খুব বেশি পড়বে না। উল্লেখযোগ্য হারে রপ্তানি কমার পরও 2023 সালে পাইপলাইনটি দিয়ে 15 বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করেছে রাশিয়া। অস্ট্রিয়া তাদের চাহিদার প্রায় পুরোটাই নেয় এই রুটে, আর স্লোভাকিয়ার মোট চাহিদার 2/3 আসে ইউক্রেন হয়ে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শঙ্কা, ইউক্রেন দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের কারণে ভুগতে হতে পারে ইউরোপকে। প্রভাবশালী দেশগুলোর স্বার্থপর আচরণ আর অর্থহীন ভূ রাজনৈতিক লক্ষ্য ইউরোপের মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে। ছোট দেশগুলোর চাহিদাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের সবার উপর মারাত্মক প্রভাব ফেলবে। এবার নেতানিয়াহুর পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্ল্যান্ট। 1 জানুয়ারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে গ্ল্যান্টের সাম্প্রতিক পদত্যাগের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কট্টরপন্থী সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিনের ছিল মতপার্থক্য। এ কারণে গত নভেম্বরে নেতানিয়াহু তাকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন, যদিও তিনি নেসেটে তার আসন ধরে রেখেছিলেন। আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু ইসে আছে প্রেফারেন্স, যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে করে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আমার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায় না। আইএমএফ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বেয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা। একটা বিষয়, সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে না। আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে, করাপশনের ব্যাপারে, লোন ডাইভার্সনের ব্যাপারে, ডিফল্ট লোন ব্যাপারে, প্রভিশনের ব্যাপারে। এবং আমি বলতে 2% যে আপনার চলে আসছেনি, আমার সঙ্গে 10% ছিল, সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম। এইগুলি এখন এগুলোতে করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখেন 90 দিনের পর আপনার ইসে হবে। ভ্যাট দিয়ে একটা পোর্শন না, সবটা না, ইউ আর রাইট, যে একটা পোর্শন আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে। কোম্পানি ট্যাক্স যদি আরও বাড়ায়, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমাদের সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে। ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম, আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক, সব চিন্তা ভাবনা করি আমরা এটা করেছি। কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে সব মনে হয় জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অর্থাৎ সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে, এটা এক নাম্বার। দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে বিজেপি নেতারা। এবার তাদের সাথে যুক্ত হয়েছে ভারতের নাগা সাধুরা। কঠোর হুমকি দিয়ে এই সাধুরা জানায় বাংলাদেশ দখল করবে মাত্র 1 ঘন্টায়। ভারতীয় নাগা সাধুদের হুমকি নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েকদিন পরেই শুরু হবে গঙ্গাসাগরের মেলা। এরই মধ্যে কপিল মুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পুণ্য করতে এসেও সাধুদের হুমকিতে অবাক সাধারণ পুণ্যার্থীরা।
মেলায় আগত নাগা সাধুরা জানান, বাংলাদেশে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে, তখন মমতা ব্যানার্জি কি করবে? ভারতের সরকার যদি কিছু করতে না পারে তাহলে নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। বাংলাদেশের বাচ্চারা কাঁদছে, তো ভারতের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবে এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক এবং শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশটি, যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন, টাইগারের মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে অন্য যে কোনো দুঃসময়ে আঙ্কারার পাশে দাঁড়িয়েছে ঢাকা। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও। পরিবর্তিত এবং চ্যালেঞ্জিং এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী। উসমানীয় খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। বিভিন্ন মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে 17 শতকে অটোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় সব জাহাজ সরবরাহ করা হয়েছিল। এমনকি অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য বাংলা থেকে নেয়া হতো বিখ্যাত সেই মসলিন কাপড়। সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম দেশগুলোর অন্যতম এই পরাশক্তি দিনকে দিন নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিরক্ষা